তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে আমরা কি জানি, যে যে সমস্ত পদার্থগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি বেশি করে H+ আয়ন উৎপন্ন করবে তারা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষণ, আর যারা যারা কম কম করবে তারা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষণ। তাহলে এটা নিয়ে আমরা একটা ভিডিও দেখি, তারপর এটাকে নিয়ে আমি আরেকটু ডিটেইলসে আলোচনা করছি। Water-soluble compounds may be classified as either electrolytes or non-electrolytes. The electrolytes are compounds that ionize or dissociate into their ions in aqueous solutions, and the solutions so produced conduct an electric current. The non-electrolytes are compounds which do not ionize and exist as molecules in aqueous solutions, and such solutions do not conduct electric current. The electrolytes are classified as strong and weak electrolytes. দেখো এইটা খুব ইন্টারেস্টিং একটা This এক্সপেরিমেন্ট, তোমাদের বইতেও আছে, যে যে সমস্ত স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে আমি যখন কাজ করছি তখন বাল্বটা কিন্তু খুব উজ্জ্বলতার সাথে জ্বলছে, বেশি উজ্জ্বলতার সাথে। আর যখন উইক ইলেকট্রোলাইট নিয়ে কাজ করছি তখন দেখো বাল্বটা কি হচ্ছে, কম উজ্জ্বলতার সাথে জ্বলছে। এই ধরনের একটা এক্সপেরিমেন্ট তোমাদের বইতেও আছে। This classification is based on the extent to which আবার বলো। বলছি স্যার সব স্ট্রং ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে যে তীব্রতা এক নয় সেটাই তো বলতে চাইছি, সেটার জন্য তো বলছি এটা, সেই জন্য এই আলোচনা। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তীব্রতা বেশি 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 আয়ন উৎপন্ন হয়, আর মৃদু ইলেকট্রোলাইট উইক ইলেকট্রোলাইট বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য তার তীব্রতা এক নয়, সেখানে সেই জন্য কম উৎপন্ন হচ্ছে আয়ন, এবং সেই জন্য কি হচ্ছে প্রোডাক্টিভিটি কম হচ্ছে। সেই জন্য দেখো বাল্বটা কিন্তু কি হচ্ছে কম উজ্জ্বল। না স্যার ওটা নয়, না স্যার যে সব তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে যে আয়নীভবন ক্ষমতা ওটা কি একই রকম, সেটাই জিজ্ঞাসা করছি স্যার। না না, এটা ভালো প্রশ্ন। এটার সঙ্গে আবার আরেকটা উঁচু ক্লাসের কনসেপ্ট জড়িয়ে আছে, যেটা এই মুহূর্তে বললে ঠিক বুঝতে পারবে না, কিন্তু এটার ক্ষেত্রে অন্য আরেকটা ফ্যাক্টর আছে, দেখো ভিডিওটা বুঝতে পারবে। they ionize in dilute aqueous solutions. The electrolytes which ionize completely or very nearly completely are referred to as strong electrolytes. For example, strong acids, strong soluble bases, and soluble salts are strong electrolytes. When a strong electrolyte dissolves in water, every molecule of it produces its ions, and the solution consists entirely of ions and virtually no molecules. Hence, a single arrow is used in the dissociation equation. The concentration of each type of ion, that is, cation or anion, present in the solution is equal to the concentration of strong electrolyte multiplied by the coefficient of that ion in ionization equation. এই যে কনসেন্ট্রেশনের একটা বিষয় এখানে আছে, যেটা প্রশ্নটা করলো, খুব সুন্দর প্রশ্ন করেছে। মোলালিটি নরমালিটিতে যে একটা মাপা হয়, এখানে কিন্তু কনসেন্ট্রেশনের বিষয়টা আছে, তার উপরও ডিপেন্ড করছে যে তোমার ইলেকট্রোলাইটটা কতটা উইক না স্ট্রং, এবং তার সাথে কতটা এর পাওয়ারটা যে ক্ষমতা বিশ্লেষণ করার সেটা ডিপেন্ড করছে। For example, Na2SO4 gives to Na plus SO4 2-. Here, the concentration of Na2SO4 is 0.01 moles, concentration of Na plus is 2 into 0.01 moles, and concentration of SO4 2- is
0.01 moles. Thus, if Na2SO4 solution is 0.01 moles, the concentration of the ions will be, for Na+, is equal to 2 into 0.01, which is equal to 0.02 moles, and for SO4 to minus is equal to 0.01 moles. The electrolytes, which dissociate only slightly in dilute aqueous solutions, are called weak electrolytes. For example, weak acids and weak bases are weak electrolytes. Because weak electrolytes are only partially dissociated in dilute aqueous solutions, an equilibrium is established between the ions and the non-ionized molecules. The ionization reaction is represented by double arrow between the ions and non-ionized molecules. আর গভীরে আলোচনা করব না। এখানে একটা বিষয়কে বুঝতে হবে, ক্লাস 9 এ তোমরা যখন পড়েছিলে, সেই ক্লাস 9 এ যখন আমরা পড়েছিলাম তখন হচ্ছে যেটাকে অ্যাসিড এবং বেসের ক্ষেত্রে যে আলোচনাটা আমরা করেছি, যে দেখো বেসিক্যালি এখানে যে আলোচনাটা হচ্ছে যে তীব্র অ্যাসিড যারা, তারা কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এবং যারা দেখা যাচ্ছে যে তীব্র ক্ষার যারা, তারাও কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্য। প্রশ্নটা হচ্ছে কেন? এখন এই যে বিষয়টা হচ্ছে যে এরা বেশি, আমরা আরএনএসের তত্ত্ব অনুযায়ী জানি যে বেশি বেশি করে কিন্তু জলীয় দ্রবণে এরা H+ আয়ন উৎপন্ন করে, সেই জন্য এই রকম কনসেপ্টটা হয়। কিন্তু এখানে ঠিক আছে, আমরা তার আগে পড়তাম যে অ্যাসিড মানে হচ্ছে যার মধ্যে হাইড্রোজেন আছে সেই হচ্ছে অ্যাসিড, এরকম একটা কনসেপ্ট আমরা পড়েছি, কিন্তু সে তত্ত্বটাও ঠিক নয়। এখন যেটা হচ্ছে যে আরএনএসের থিওরি অনুযায়ী যে H+ আয়ন বেশি বেশি করে দিচ্ছে, তার মানে হচ্ছে তারা অ্যাসিড। কিন্তু এখানে আরেকটা থিওরি যেটা জানা দরকার, যেটা এখন লেটেস্ট থিওরি একেবারে, সেটা হচ্ছে যে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি যেখানে বেশি সে হচ্ছে ভালো বেস, আর যেখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি কম সে হচ্ছে ভালো অ্যাসিড। আমি আবার রিপিট করছি, ইলেকট্রন অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন যেখানে বেশি সে হচ্ছে ভালো বেস, আর যেখানে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রন হচ্ছে কম সে হচ্ছে ভালো অ্যাসিড। এবার আমরা পর্যায় সারণী থেকে ব্যাখ্যাটা কিরকম দিতে পারি? গ্রুপ 1 সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ 2 বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরিয়াম, স্ট্রনসিয়াম, রেডিয়াম। আবার এই যারা আছে এরা প্রত্যেকে হচ্ছে স্ট্রং বেস। ভালো করে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এরা হচ্ছে তীব্র ক্ষার। মানে এই তীব্র ক্ষার হওয়ার জন্য কি হচ্ছে, এরা কিন্তু ভালো তড়িৎ বিশ্লেষ্য, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ 1 এর থেকে কম, কিন্তু এরা তীব্র। এবার একদম শেষের দিকে চলে যাও, তারপরে আরেকটা কনসেপ্টকে যেখানে আমরা একসাথে আনতে পারছি যে একটা মেটাল আর নন মেটাল যখন একসাথে ফর্মেশন হচ্ছে, তারা কিন্তু বেসিক্যালি বেস তৈরি করছে। আর যেটা হচ্ছে দুটোই নন মেটালস হচ্ছে, দুটোই অধাতু হচ্ছে, তারা কি তৈরি করছে? তারা সাধারণত অ্যাসিড তৈরি করছে। এবার গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 16, গ্রুপ নাম্বার 15। 17 এর ক্ষেত্রে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিক। তাহলে এই ফ্লোরিনের ক্ষেত্রে এরা তীব্র অ্যাসিড, এরা HF, HCl, HBr, HI, এরা কিন্তু তীব্র অ্যাসিড। H2SO4, HNO3, এরা তীব্র অ্যাসিড। এবার যারা মাঝামাঝি আছে কার্বন, কার্বনের ক্ষেত্রে এবার দেখো কি হচ্ছে, ও এদিক যাবে না ওদিক যাবে, চারখানা আছে, সেজন্য এ যেগুলো তৈরি করছে H2CO3 কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে মৃদু অ্যাসিড। আবার নাইট্রোজেনের ক্ষেত্রে যখন নাইট্রোজেন NH4 OH করছে, এ হচ্ছে মৃদু ক্ষার। আবার যখন CH3COOH হচ্ছে, H+ টা হচ্ছে পুরোপুরি হাইড্রোজেনগুলো ডিসোসিয়েট করছে না। সেই জন্য এই কনসেপ্টগুলো থেকে তাহলে আমরা কি কনক্লুশন করতে পারি? তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড সাধারণত তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়। ক্লিয়ার প্রত্যেকের? এরকম একটা এক্সপেরিমেন্ট দেখবে বইতে 111 পাতাতে সম্ভবত তোমাদের দেওয়াও আছে, যেরকম আমরা ভার্চুয়ালি দেখালাম ব্যাপারটা কিরকম, সেটাই বইতে আছে। আমি আর বইটা পড়ে সময় নষ্ট করছি না, খালি নামগুলো জানবে যে তীব্র অ্যাসিড কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তোমরা সবাই জানো। তীব্র ক্ষার কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ কি? লেড, ব্রোমাইড, সোডিয়াম ক্লোরাইড ইত্যাদি। এবার তাহলে মৃদু কিছু জানতে হবে। তাহলে মৃদু অ্যাসিড আমি অলরেডি আলোচনা করলাম যে কার্বনিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। তাহলে মৃদু ক্ষার অলরেডি আলোচনা করলাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, মোটামুটি বোঝা গেছে। এখানে আরেকটা পয়েন্ট, জৈব অ্যাসিডগুলো সাধারণত যেগুলো থাকে, জৈব অ্যাসিডগুলো সাধারণত কিন্তু মৃদু হয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করেছেন যাতে আমাদের জীবজ যা কিছু আছে বা আমাদের জন্য যেটা খাবে, তুমি যদি তীব্র অ্যাসিড খাও তাহলে কি হবে? সব তো জ্বলে পুড়ে যাবে।
সেজন্য যে এইগুলো যেগুলো জৈব অ্যাসিড সাধারণত আমরা দেখতে পাই সেগুলো মৃদু ইন নেচার হয়। ওকে, এবার আমরা আরেকটা কনসেপ্টে আসছি। আরেকটা কনসেপ্ট কি, সেটা হচ্ছে তোমরা বলো তো, এই যে তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে এটা এসি কারেন্টে হচ্ছে না ডিসি হচ্ছে? কিসে হচ্ছে? ডিসি। ডিসি হচ্ছে। কেন ডিসি হচ্ছে? হ্যাঁ, কেন ব্যাটারি হচ্ছে? থেকে হ্যাঁ, কেন হচ্ছে? স্যার ব্যাটারি সোর্সটা তার জন্য। হ্যাঁ, ব্যাটারি সোর্সের ক্ষেত্রে আমরা জানি যে এটা ডিসি কারেন্ট হয়, ঠিক আছে, একমুখী প্রবাহ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা ডিসি কারেন্টের ক্ষেত্রেই করছি। তো অনেকে যারা ক্লাস করে তারা জানে, বা অতনু স্যারের ক্লাস যারা করেছো তারা জানো, নিশ্চয়ই স্যার ওটা পড়িয়েছেন। তবুও এইখানটাতে আমরা একটা জাস্ট এর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এটাকে কিভাবে এটা সুন্দরভাবে করা যায়, সেটা আমরা একটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, এটা বলছি আমি জাস্ট। দেখো, এটা কেউ পড়েছো অলরেডি, হয়তো জানা আছে। জাস্ট এসিডিসির ব্যাপারটা সংক্ষেপে বোঝানোর জন্য বলা হচ্ছে। দেখো এই ওপরে যেটা হচ্ছে এটা কি হচ্ছে, এসি না ডিসি হচ্ছে? ওপরেরটা কি হচ্ছে? এসি কারেন্ট। আর নিচেরটা কি হচ্ছে? ডিসি কারেন্ট। টাইপস অফ ইলেকট্রিসিটি, স্ট্যাটিক কারেন্ট হচ্ছে এসি আর ডিসি হচ্ছে। এছাড়া দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এটা আমাদের এখন বলছি না, আমাদের যেটা দরকার সেটা নিয়ে জাস্ট আলোচনা করবো আমরা। সেটা হচ্ছে এসি আর ডিসি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। জেনারেটিং অ্যান ইলেকট্রিক ফিল্ড উইথ ডিসি ভোল্টেজ। দেখো এইরকম ভাবে ডিসি ভোল্টেজ, এই যে আমাদের ক্যাথোড অ্যানোডের ব্যবস্থাটাকে চিন্তা করো, একেবারে সেম ব্যবস্থাপনা কিন্তু এরকম ভাবে যুক্ত থাকে। তখন এই যে ইলেকট্রন গুলো যাবে, তখন কিন্তু এরকম একদিকে ইলেকট্রন গুলো আমাদের ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখো যে এইটা ইলেকট্রিসিটি মানে যেটা এরকম ভাবে মুভ করে তাকে আমরা ইলেকট্রিসিটি বলে। হ্যাঁ, তাহলে এটা the flow of electron from one class to another is called as electricity. এই যে রেজিস্টার থাকছে, একেবারে এইরকম ভাবে ইলেকট্রিসিটি ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রনস অ্যারাউন্ড দ্য সার্কিট। এই যে ডিসি কারেন্টে এইটা একদম পারফেক্ট বোঝা যাচ্ছে যে এই যে একদিকে যাচ্ছে, আর এসি কারেন্টে কি হচ্ছে, উভমুখী এরকম ভাবে হচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমাদের ব্যাটারির ক্ষেত্রে কিন্তু আমরা একেবারে আরেকটা অ্যানিমেশনের মাধ্যমে বোঝানো আছে যে ডিসি কারেন্টের বিষয়টা হচ্ছে কিরকম হচ্ছে, সেম ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে। আর এসির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে উভমুখী হচ্ছে। তো এইরকম ভাবে আমরা এসি আর ডিসির ডিফারেন্সটা কিন্তু সহজে বুঝতে পারি। ওকে, তাহলে এইরকম ভাবে আমরা এটাকে করছি। ওকে, এবার দেখো এটা আমি আর এর মধ্যে যাচ্ছি না, অ্যানিমেশন ভিডিও আছে যে কিভাবে এসি ডিসিটা একসাথে করা যায়। এটা তোমাদের যেহেতু কনসেপ্টটা আছে, আমরা নতুন করে এটাকে এক্সপ্যানশনে যাচ্ছি না। যে ইলেকট্রোলাইসিসের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, ডিসি কারেন্টকে আমরা ব্যবহার করছি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের এখানে জানা অত্যন্ত প্রয়োজন। আমরা গতদিন ছোট্ট করে ছুঁয়ে গেছিলাম যখন আলোচনা করেছিলাম যে জারণ বিজারণ। এখন জারণ বিজারণের ক্ষেত্রে কি হচ্ছে, জারণ বিজারণের ক্ষেত্রে দেখো যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে কিরকম। হ্যাঁ, এবার দেখো যেটা হচ্ছে যে এই জারণ বিজারণের কনসেপ্টটা আমাদের একটু ছোট্ট করে জানা দরকার। সেটা কি, আমরা নিচু ক্লাসে পড়েছি এইটে, যেখানে ইলেকট্রনিক ব্যাখ্যা দিয়ে পড়বো। জারণটা কি, জারণ মানে হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে এটা কি, মানে ইলেকট্রনকে যখন আমরা বর্জন করছি, ইলেকট্রন বর্জন অর্থ হচ্ছে জারণ। ঠিক আছে, ইলেকট্রন বর্জন অর্থ জারণ। এবার সেটা কোনো পরমাণু থেকে হতে পারে, কোনো ক্যাটায়ন থেকে হতে পারে, কোনো অ্যানায়ন থেকে হতে পারে, সেটা হচ্ছে জারণ। যেমন ধরো সোডিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন ছাড়লাম তখন কি হলো, সোডিয়াম প্লাস হলো। ওকে, এবার যেটা আমরা আস আর ইকের কনসেপ্ট করেছি ছোটবেলা, যে এইটা আমাদের মাথায় থাকে যে তার মানে প্রসম পরমাণু শুধুমাত্র জারণ করে, তা কিন্তু নয়। প্রসম পরমাণুর সাথে সাথে জারণ কিন্তু আমার ক্যাটায়ন থেকেও হতে পারে, জারণ কিন্তু আমার কি থেকে হতে পারে, অ্যানায়ন থেকেও কিন্তু আমার জারণ হতে পারে। এই জায়গাটাকে আমাদের সঠিকভাবে জানতে হবে। আচ্ছা, এবার দেখো আরেকটা কনসেপ্ট এখানে আসছে। তাহলে ইলেকট্রন বর্জন অর্থ যদি জারণ হয়, তাহলে ইলেকট্রন গ্রহণ অর্থ কি হবে, ইলেকট্রন গ্রহণ অর্থ কি হবে, ইলেকট্রন গ্রহণ অর্থ কিন্তু হবে বিজারণ। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে এখানে একটা তোমরা উদাহরণ দাও যে একটা ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে যখন ধরো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের সোডিয়ামের ক্ষেত্রে দেখালাম
তার মানে এমনি ধরো একটা ক্যাটায়ন দিয়ে উদাহরণ দাও দেখিছি স্যার, জারণ হচ্ছে কি হতে পারে? Fe2+ হয়ে যাচ্ছে না তো, একটা মনে করো electron Fe2+ আছে, Fe2+ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে কি হচ্ছে দেখো Fe3+। তাহলে দেখো ক্যাটায়ন থেকেও কিন্তু জারণ হতে পারে, ইভেন দ্য অ্যানায়ন থেকেও জারণ হতে পারে। কিরকম? 2Cl- আছে, এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তার মানে Cl2। তাহলে এটা হচ্ছে সব ক্ষেত্রে জারণ হচ্ছে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলা হয়, অথবা ইলেকট্রন বর্জনে জারণ ঘটে। নেক্সট কি হচ্ছে? নেক্সট হচ্ছে বিজারণ। জারণের ইংরেজি ছিল অক্সিডেশন, আর এর ইংলিশ হচ্ছে রিডাকশন। reduction রিডাকশন মানে একসাথে এটাকে রেডক্স রিঅ্যাকশন বলা হয়। যখন জারণ বিজারণ একসাথে হয় তখন তাকে কি বলা হয়? রেডক্স রিঅ্যাকশন। রেড প্লাস অফ রেডক্স, রিডাকশন প্লাস অক্সিডেশন যখন একসাথে হচ্ছে তখন তাকে বলা হচ্ছে রিডাকশন। তাহলে কি হচ্ছে? পরমাণুর ইলেকট্রন গ্রহণ যখন হচ্ছে তখন অক্সিজেনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন নিচ্ছে, নিয়ে O2- হচ্ছে, তখন কি হচ্ছে? এটা বিজারণ। আর যখন Cl আছে তখন ইলেকট্রনের সঙ্গে করছে, তখন Cl- হচ্ছে। এটা আমি আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। এখানেও কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে হতে পারে, ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন নিলো, নিয়ে Cu তৈরি করলো, এরকম ভাবে কিন্তু আমাদের এই বিজারণের প্রক্রিয়াগুলো হয়। ক্লিয়ার কনসেপ্ট? আশা করছি সবাই বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এই যে জারণ বিজারণটা যখন হচ্ছে, এই জারণ বিজারণটাকে এই রকম ভাবে কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমরা একটা ছোট্ট জাস্ট আমি এমনি বোঝানো হয়ে গেল, তবু আমরা এটাকে একটা ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করি, যাতে আমাদের আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। This is the second part of our series on oxidation-reduction reactions, and in this video we will be looking at electron exchange. If you watch the other part of the series, you already know the definition of oxidation and reduction. Oxidation is the gain of oxygen, and reduction is the loss of oxygen. But there is another way of defining those terms. Oxidation is loss of electrons, and reduction is gain of electrons. This time, gain and loss are the other way round. Instead of oxygen, we are talking about electron exchange. Electrons are negative, meaning that gaining electrons makes an element more negative. In other words, it is reduced. If you find this difficult to remember, the mnemonic oil rig might help. Oxidation is loss, reduction is gain. দেখো এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করা হয়েছে। অয়েল রিগ, অয়েল রিগ, অয়েল রিগ মানে অক্সিডেশন ইজ লস, আর রিডাকশন মানে হচ্ছে রিডাকশন ইজ গেইন। Why is this definition useful? Well, not all oxidation-reduction reactions involve oxygen. Take HgCl2 and Li for example. Lithium metal, the more reactive of the two metals, is more keen to be part of the compound. It is therefore oxidized from lithium metal to lithium plus. This is known as a redox reaction. Let's take a closer look at what happens to the two metals. Lithium gives up one electron to form lithium plus. This means the lithium is oxidized. At the same time, mercury, Hg, collects two electrons to make mercury metal. In other words, mercury is reduced. Its charge, or oxidation state, is lowered. These are known as half equations. Only one ion is shown, and seemingly free electrons appear. Half equations are an easy way of looking at what happens to one component at a time. Joining two half equations together and balancing charge eliminates the electrons. This balanced equation needs ঠিক আছে, এটা আমরা এখন বলবো না, এটা পরে এই ধরনের রিঅ্যাকশন আমি তোমাদেরকে পড়াবো। যখন আমরা ধাতুর চ্যাপ্টারটা করব তখন আমরা এটাকে নিয়ে আবার সবিস্তারে আলোচনা করব। জাস্ট ধারণাটা দিলাম যে এই রকম ভাবে এই রিঅ্যাকশন গুলো হয়, হয়ে যে আমরা রেডক্স রিঅ্যাকশন বলি, জারণ বিজারণ বিক্রিয়া বলি, এটা কিন্তু এই কনসেপ্টের মাধ্যমে হয়। ওকে, এবার আমরা আজকের নেক্সট টপিকে চলে যাচ্ছি। আজকের নেক্সট টপিক যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে ইলেকট্রোলাইসিস। এবার আমরা বিষয়টা কি জানলাম, এসি হয় না ডিসি হয় সেটা জানলাম, কারা কারা তড়িৎ বিশ্লেষ্য হবে সেটা জানলাম, তড়িৎ বিশ্লেষণ ক্ষমতা অনুযায়ী কারা তীব্র কারা মৃদু সেটা জানলাম। এবার আমরা একটা ইলেকট্রোলাইসিস সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিস সম্বন্ধে আমরা জানবো। সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রোলাইসিসটা কিরকম হয় চলো আমরা দেখে নিই।
This lesson looks at what happens when brine undergoes electrolysis. You may need to look at our lesson What Happens in Electrolysis before going any further. The electrolysis of brine is an industrial process which is carried out on a large scale, but we can look at the process on a smaller scale in the laboratory. Brine is a saturated solution of sodium chloride. We don't want the electrodes to become part of this reaction, and so we use carbon electrodes. From the sodium chloride, we have positive sodium ions, Na+, and negative chloride ions, Cl-. And from the water, we have positive hydrogen ions, H+, and negative hydroxide ions, OH-. When the current flows, you will begin to see tiny bubbles of gas forming at each electrode. Both hydrogen and chlorine gas are formed, but can you work out which electrode produces which gas? Pause the video and see if you can work it out. The chlorine is formed at the anode, that's the positive electrode, and the hydrogen is formed at the cathode, that's the negative electrode. Did you get it right? Let's look at what's going on at each electrode. The anode is positive. দেখো এইটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা আমরা মোটামুটি এখন বুঝতে পারছি যে এই বিষয়টা কিভাবে হচ্ছে। যে ক্যাথোডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, যখন আমরা NaCl এর গলিত অবস্থায় পরিবহন করছি, পারমাণবিক গলিত অবস্থা, কিন্তু কঠিন অবস্থায় নয়, একটু সাবধান। তাই গলিত বা দ্রবীভূত NaCl এর তড়িৎ বিশ্লেষণ পরীক্ষায় দুটো প্লাটিনাম তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষণ পরীক্ষার মধ্যে আংশিকভাবে নিমজ্জিত থাকে। একটিকে ব্যাটারির ধনাত্মক পেরু, অপরটিকে ঋণাত্মক পেরুর সঙ্গে যুক্ত করলাম। তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করে। এই অবস্থায় ক্যাটায়নগুলি ক্যাথোডের দিকে যাবে, অ্যানায়নগুলো অ্যানোডের দিকে যাবে। তাহলে ক্যাটায়নগুলো ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করলো, করে সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। আর ক্লোরিনগুলো কি হচ্ছে, ক্লোরিন অণুতে রূপান্তরিত হবে। তার কারণ ক্লোরিন মানে নেগেটিভ হচ্ছে, নেগেটিভটা কোথায় যাবে, অ্যানোডের কাছে যাবে, সেখানে ইলেকট্রন বর্জন করবে। And attracts the negative chloride and hydroxide ions. The chloride ions give up their electrons to the anode and are oxidized to chlorine molecules. Two ions need to be oxidized to make a diatomic chlorine molecule, and two free electrons are produced. The electrons are given up to the anode, and the chlorine gas bubbles up to the surface of the cell. If you collected the gas from the anode in a test tube, then you would be able to see the pale green colour of the chlorine gas. It will turn damp blue litmus paper red, showing that it is acidic, and then it দেখো এই কনসেপ্টটা আমি বললাম যে ক্লোরিন অ্যাসিডিক ইন নেচার, যখন 17 নম্বর গ্রুপে থাকছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এইটাকে যদি আমরা কালেক্ট করলাম, কালেক্ট করে এই গ্যাসটার মধ্যে যদি ব্লু লিটমাস পেপার দিই, তাহলে সেটা লাল হয়ে যাবে, কারণ এটা অ্যাসিডিক ইন নেচার। bleaches it. Well, what about the cathode? It is negatively charged and attracts the positive sodium and the hydrogen ions. The hydrogen ions each gain an electron from the electrode to form hydrogen atoms. Here's the equation. Two hydrogen atoms then bond to form a diatomic hydrogen molecule, and that's the hydrogen gas given off. The gas here is colourless and can be collected in a test tube. The test to prove that it is hydrogen is done with a burning wooden splint, and you'll hear a familiar pop as the hydrogen burns. The ions left in the solution are the positive sodium ions and the negative hydroxide ions, which combine to form sodium hydroxide. এইটাকে কিন্তু সবসময় মাথায় রাখবে। অনেক সময় মনে হয় যে বাকি আয়নগুলোর ভূমিকাটা কি, যে H+OH ছিল, তাহলে OH এর ভূমিকাটা কি? তাহলে OH-রা কিন্তু যে সাধারণত বসে আছে তা নয়, এরা কিন্তু বাকির সঙ্গে আবার বিক্রিয়া করে NaOH ফর্মেশন করছে। Overall, the electrolysis of brine has produced hydrogen, chlorine, and sodium hydroxide, and so we can write a summary equation. Concentrated sodium chloride solution plus water, when electrolyzed, gives sodium hydroxide solution, hydrogen gas, and chlorine gas. These products are very useful, and the electrolysis of brine is done on a much larger industrial scale. Chlorine is used to kill bacteria. ওকে, তো এটা আমাদের আর জেনে লাভ নেই, এটা আরো ডিটেইলসে বলা হয়েছে। তার মানে আমরা এখানে বেসিক্যালি যে জিনিসটা জানলাম, এটাকে আমরা যদি লিখি, সাধারণত পরীক্ষাতে যেটা আছে যে NaCl এর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি নেব, ঠিক আছে, আর তার সঙ্গে হচ্ছে ক্যাথোডের বিক্রিয়াটা কি হচ্ছে, অ্যানোডের বিক্রিয়াটা কি হচ্ছে, এগুলো আছে। তাহলে গলিত অবস্থায় যখন সোডিয়াম ক্লোরাইডটা ভাঙছে, তখন ভাঙলে কি হচ্ছে, Na+ হচ্ছে, আর তার সঙ্গে Cl- হচ্ছে, Cl-। এবার যখন ক্যাথোডের বিক্রিয়া কি হচ্ছে,
দেখো দেখো ক্যাথোডে বিক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে Na প্লাস প্লাস ইলেকট্রন নিচ্ছে, কি হচ্ছে সোডিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এটা কি জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? বিজারণ হচ্ছে। বিজারণ। কেন হচ্ছে এরকম? তার কারণ হচ্ছে যে ক্যাথোডটা আমরা কি জানি ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে তার কাছে ঋণাত্মক তড়িৎদ্বার যখন ক্যাথোড হচ্ছে তাহলে তার কাছে কি যাবে? ক্যাটায়ন যাবে, Na প্লাস গেল, সে কি করলো? সেই ইলেকট্রনটা ক্যাথোড থেকে নিয়ে সোডিয়াম পরমাণুতে পরিণত হলো। এবার অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অ্যানোডের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2Cl মাইনাস, এটা কি করছে? এই দুটো ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে কি হচ্ছে? 2Cl করছে, ঠিক আছে? এবার দেখো এইটা Cl এই অবস্থায় থাকতে পারে না, এখানে কি হচ্ছে বিক্রিয়াটা? এটা কিন্তু হচ্ছে জারণ। তাহলে এটা এই অবস্থায় থাকতে পারে না, তখন এই 2Clটা কি করছে? দুটো ক্লোরিন পরমাণু Cl2 অণুতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি বিজারণ, এটা হচ্ছে কি জারণ। বুঝতে পেরেছি সবাই? তাহলে এই ব্রাইন সলিউশন বা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এই রকম ভাবে কিন্তু আমাদের এই বিক্রিয়াগুলো সাধারণত হয়ে থাকে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম। এবার আমরা আরেকটা কনসেপ্টে লাস্ট আজকে যাব, গিয়ে আজকে পড়াটা শেষ করব। সেটা হচ্ছে H2O। H2O ইলেকট্রোলাইসিস করলে কি হয় চলো আমরা এটা দেখি। ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার সেটা কি রকম হয় আমরা একটু দেখে নেব। That passing an electric current through water would split it apart was made quite soon after the discovery of current electricity itself. This predates Michael Faraday's work in this area, but it is he who introduced most of the terms that we still use today. Electrolysis was named by Faraday. Though not an exact translation, it means to use electricity to split something apart. Let's remind ourselves of the equipment that we use in electrolysis, almost all of which was named by Faraday. The cell has a positive anode and a negative cathode. The electrodes connected to the cell have the same name and charge. The liquid being electrolyzed is the electrolyte. Pure water is a very poor conductor of electricity, as free ions, charged species, are needed to carry current in the solution. But water, remember, is a covalent molecule, and at room temperature hardly ionizes, and so the concentration of the ions formed is extremely small. Pure water acts as an insulator at safe voltages. If, however, we add a little sulfuric acid to water, this greatly increases the ability of water to undergo electrolysis without altering the products obtained. If we use electrolysis, we will see bubbles forming around both electrodes, the most around the cathode. If we use a Hoffman voltmeter, we can collect the gases made by each electrode. The gases are made in a ratio of 2:1, but the initial solubility of oxygen in the water sometimes masks this. Testing each gas is the usual way we'll confirm their identity. Let us look closely at what's happening. The ions present in water will be the hydrogen ion and the hydroxide ion. দেখো জলের যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, যে বিশুদ্ধ জল কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, সেজন্য বিশুদ্ধ জলে খুব কম পরিমাণে H+ আর OH- আয়ন উৎপন্ন করে। কিন্তু জলে আমরা সামান্য পরিমাণ যদি লঘু অ্যাসিড, লঘু H2SO4 বা HCl যোগ করি, তখন তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে H2SO4 SO4- কোথায় গেল, H+ কোথায় গেল? এই H+টাই এই ঘনত্বটাকে বাড়াচ্ছে, আয়নগুলো বাদবাকিগুলো থাকে, চলে যায় তা কিন্তু নয়। আমরা মূলত আমাদের সিলেবাসে ক্যাথোড অ্যানোড নিয়ে আলোচনা হচ্ছে তাই এটা করছি, কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব যে এরকম যখন পরিস্থিতি হয়, যেমন আমরা কপারের ক্ষেত্রে দেখব, কপার নিজেই ক্যাথোডে বিক্রিয়া করছে, অ্যানোডে বিক্রিয়া করছে। যখন আমরা কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটে চলিয়ে বিশ্লেষণ করব, তখন এরকম একটা বিচিত্র কেস দেখব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে H2O+ তাহলে H+ আর OH- ভাঙছে। তাহলে আমরা প্লাটিনামের আমরা কাঁচ পাত্র নিয়েছি, নিয়ে তলদেশে একটি রবারের কর্ক নিয়ে বন্ধ করা থাকে, সেই কর্কের মধ্যে দুটি প্লাটিনাম পাত প্রবেশ করানো থাকলো,
ঠিক আছে, এটাই হচ্ছে ভোল্টামিটার বা জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করা হয়। এবার কি হচ্ছে যে আমরা এই পাত্রটাকে ওপরে দুটো কাঁচ পাত্র দিয়ে উপুর করে রেখেছি, যাতে আমরা এই যে গ্যাসটা আসছে সেই গ্যাসটাকে আমরা কি করতে পারি, নিম্ন অপসারণ দ্বারা সেটাকে আমরা জমা হচ্ছে সেটাকে দেখছি, এবং পরে সেটাকে আমরা কালেক্ট করে যে এটা যে হাইড্রোজেন বা অক্সিজেন কিনা তা টেস্ট করতে পারি, যেভাবে আমরা ভিডিও দেখলাম। এবার ক্যাথোডে আর অ্যানোডে বিক্রিয়াটা কি হচ্ছে চলো আমরা দেখি। These ions will be attracted towards the electrode with the opposite charge. To use Faraday's own words, I propose to distinguish these bodies by calling those anions which go to the anode and those passing the cathode cations. At the anode, we see oxygen being made. This is a loss of electrons, which go into the anode, and so is an oxidation reaction. At the cathode, we see hydrogen being made. The electrons gained are provided by the cathode. This is a reduction reaction. Combining both reactions that are taking place simultaneously, we get a redox reaction. Notice that the balanced equation gives the gases. দেখো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি যে জলের তড়িৎ বিশ্লেষণে দেখা যাচ্ছে যে সমউষ্ণতা ও চাপে এক আয়তন অক্সিজেন ও 2 আয়তন হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই রকম ভাবে আমরা কিন্তু এই বিষয়টাকে দেখছি। আমাদের যেটা পরীক্ষার ক্ষেত্রে আসছে যে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়াটা কি হচ্ছে, তাহলে দেখো ক্যাথোডের ক্ষেত্রে কি হচ্ছে, ক্যাথোডের বিক্রিয়াটা হচ্ছে এরকম যে H প্লাস এর সঙ্গে ইলেকট্রন দিয়ে আমরা নিচ্ছি, নিলে কি হচ্ছে H হচ্ছে। তার মানে এটা কি হচ্ছে, এটা কি রকম বিক্রিয়া হচ্ছে, এটা একটা কি বিক্রিয়া হচ্ছে, বিজারণ বিক্রিয়া হচ্ছে, বিজারণ। আর এই হাইড্রোজেন পরমাণুগুলো তো এরকম ভাবে থাকতে পারে না, এরা পরস্পর জুড়ে গিয়ে এই অণু তৈরি করে। তাহলে একই রকম ভাবে অ্যানোডের ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু খাতাতে সঙ্গে সঙ্গে লিখতে হবে, নাহলে কিন্তু এই ক্লাস শেষ হবে তারপর সব ভুলে যাবে। OH মাইনাস তার সঙ্গে আমরা ইলেকট্রন নিলাম, তাহলে কি হলো OH তৈরি হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, জারণ হচ্ছে। এবার এই OHটা তো এরকম ভাবে থাকতে পারে না, এই OHটা ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে, জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখলাম। ওকে, আশা করছি এটা বোঝা গেছে, এই পাঠে কোনো অসুবিধা নেই।